এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। লাশ নিয়ে গেছে ভারতের পুলিশ। ফেরতের দাবি স্বজনদের। সিলেট বিমানবন্দরে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেন যাবে চার্টার্ড বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। এবং ১২ ধরনের রাসায়নিক ও শিল্পের কাঁচামাল খালাস হবে চট্টগ্রাম বন্দরের অফ ডকে। এনবিআরের সিদ্ধান্ত, দুর্ঘটনা এড়িয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে গতি আনাই উদ্দেশ্য। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনা। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনে শহীদের মেয়ে লামিয়া। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের বিচার নিয়ে শঙ্কা থেকেই করতে পারেন আত্মহত্যা। তারা বলছেন, এক আসামির জামিনের খবর হতাশ করে লামিয়াকে। যদিও জামিনের খবর নাকচ করে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকায় ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ এখন পটুয়াখালীর পথে। বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করার কথা রয়েছে। রাজধানীর সেক্ষেত্রে এই বাড়িতে ভাড়া থাকে ১৭ বছর বয়সী লামিয়ার পরিবার। ৩ তলায় এই ঘরের চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া। গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা সেক্ষেত্রে এলাকার বাসিন্দাদের। নিচতলায় থাকি, পরে আমি শব্দ পাই, উপরে দৌড়ে আসি, দেখতে পাই ফাঁক দিয়ে অনেক মানুষে দেখতে আসে, ঝুলে আছে। মাইসা দরজা খোলা পায় না, এলাকার জনগণের ডাকার পরে দরজা ভাঙ্গা পরে এই অবস্থা মেডিকেল নিয়ে গেছে। কোনো তো নিরাপত্তা নেই। হেয়ার পরে নাকি বলে একজন নাকি ধরছে, হ্যাঁ ও নাকি বলে জামিনে বাইরেছে, তাহলে বিচার পাইছে কোন জায়গায়? এদিকে সেক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার ময়নাতদন্ত। পরে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে বিচারের আওতায় যেন আনা হয় এবং তাকে যেন ফাঁসিতে কাস্টডিতে ঝোলানো হয়। যে মেয়েটা ধর্ষণে আত্মহত্যা করেছে, যে আসামির জামিন পেয়েছে, আমরা সেই আসামির দ্রুত ফাঁসি চাই। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীতেও নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। কিছুদিন আগে তো ধর্ষণ শিখে তো সবাই জানে, এরপরে গেল বৃহস্পতিবার ঢাকায় গেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। কয়েকদিন আগে বাবা মারা গেছে, এখন মেয়েও মারা গেছে। কলেজে যাইতে পারে না, আর এইভাবে চলতে আছে, ওটা এই জন্যই মারা গেছে। পটুয়াখালীর দুমকিতে নিজ গ্রামে জানাজার পর বাবার কবরের পাশে দাফন করা হবে লামিয়াকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। নিহত লামিয়ার লাশ আর কিছুক্ষণের মধ্যেই পটুয়াখালী দুমকি উপজেলার যে পাঙ্গাশিয়া যে তাদের গ্রামের বাড়িতে রয়েছে, গ্রামের বাড়িতে আসছে। আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিবারের স্বজনের কাছ থেকে, যে বরিশাল থেকে তার লাশবাহী গাড়িটা ইতিমধ্যে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার এই গ্রামের বাড়িতে আসবে এবং তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। ইতিমধ্যে তার কবরের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তার বাড়ির সামনে যে স্কুলের মাঠ রয়েছে, স্কুলের মাঠে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে লামিয়ার যে গ্রামের বাড়ি রয়েছে, এই দাদার বাড়িতে কিন্তু ইতিমধ্যে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় ব্যক্তিবর্গরা কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা এখানে জড়ো হয়েছেন এবং যারা জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজায় তারা অংশগ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। আসলে এই যে লামিয়া যে গতকাল রাত 10টার সময় কিন্তু শিকারাটে তার বাসায় কিন্তু সে আত্মহত্যা করে, যতটুকু শুনতে পেরেছি। আত্মহত্যার পরে কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তারপর আইনানুগ সকল কাজ সম্পূর্ণ করে দুপুর নাগাদ পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয় এবং ইতিমধ্যে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার গ্রামের বাড়িতে আসবে
এবং বাবার কবরের পাশে তাকে দাফন দেওয়া হবে। এবং তার সাথে কিন্তু আমরা যতটুকু জানি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছে, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে, যুগ্ম মহাসচিব যে রুহুল কবির রিজভী, কিন্তু আমরা যতটুকু জানছি বরিশালে তার সাথে একসাথে এই গ্রামের বাড়িতে আসবে এবং জানাজা অংশগ্রহণ করবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে নিহত লামিয়ার বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। ঝিনাইদহে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সকালে ভারতের 24 পরগনা থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বাগদা থানা পুলিশ। এর আগে শনিবার রাতে গোপালপুর গ্রামের 7 থেকে 8 জন মহেশপুর সীমান্তে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিএসএফ এর সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ওবায়দুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে বস্তায় ভরে ভারত সীমান্তে নিয়ে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনে যাবে চার্টার ফ্লাইট। এরই মধ্যে সিলেটে এয়ারপোর্টে পৌঁছেছে এয়ারবাসের বিমানটি। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল, সিলেট এয়ারপোর্ট থেকে কিন্তু বলা চলে যে কার্গো সার্ভিসের যে শুভ সূচনা সেটি কিন্তু শুরু হতে চলেছে। আমরা যদি একটু দেখাই, সেটি হচ্ছে যে এর আগের প্রতিবেদন আমরা দেখিয়েছি নিউজে, সেটি হচ্ছে যে সিলেটের যে কার্গো সার্ভিস শুরু হলো সেটি কিন্তু ডেডিকেটেড ফ্লাইট, চার্টার ফ্লাইট, সেটি কিন্তু সিলেটে এসে পৌঁছেছে 5:45 দিকে। মোটামুটি এখন লোডেড কার্যক্রম শেষের দিকে, সব গার্মেন্টস পণ্যই কিন্তু উঠে গেছে। 66 টন যে পণ্য আজকে প্রথম শুভ সূচনার দিনে উদ্বোধন হিসেবে এই ফ্লাইটটি যাচ্ছে স্পেনে সরাসরি। সেই ফ্লাইটে কিন্তু 66 টন, যেটি বলছিলাম যে 66 টন পণ্য উঠে গেছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। বাণিজ্য ও বিমান উপদেষ্টা যে চলে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে কিন্তু এটি বলা চলে যে 7টা নাগাদ, 7:05 এটি ছেড়ে যাওয়ার কথা সিলেট এয়ারপোর্ট স্পেনের উদ্দেশ্যে। সেক্ষেত্রে হয়তো কিছুটা দেরিতে হলেও কিন্তু আজকের যে প্রথম ফ্লাইট সেটির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন দিগন্ত, নতুন দুয়ার উন্মোচন হলো। রপ্তানি বাণিজ্যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্তেই কিন্তু এখান থেকে কার্গো ফ্লাইট ছুটে যাওয়ার এখন নতুন একটি আলাদা, অর্থাৎ একাধিক অপশন তৈরি হলো, যেটি একমাত্র এতদিন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই শুধু ছিল বাংলাদেশ থেকে কার্গো সার্ভিসের জন্য। সেটি কিন্তু একাধিক পয়েন্ট হিসেবে এই বিমানবন্দর চালু করার পরিকল্পনা ছিল, অর্থাৎ উদ্যোগ ছিল 2022 সালে। সেটি কিন্তু এখন আজকে 2 থেকে 3 বছর পর হলেও কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এর বিপরীতে বলা চলে যে সেটি জানুয়ারি থেকে আমরা শুনছিলাম যে চালু হবে, তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে কিন্তু দেরিতে হলো। আজকে 27 এপ্রিল এটি চালু হলো এবং এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে 2টি করে কার্গো ফ্লাইট এই এয়ারপোর্ট থেকে পরিচালনার লক্ষ্য রয়েছে সিভিল এভিয়েশনে, সেটি জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান আজকে। এবং ধীরে ধীরে এটি কিন্তু সপ্তাহে 4টি, তারপরে 6টি, এভাবে বাড়ানোর একটি প্রক্রিয়া রয়েছেন। এবং বলা চলে যে চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশে যারা প্রডিউসার রয়েছেন আরএমজি, সেই প্রডিউসারাই কিন্তু মূলত ভাড়া করেছেন এবং স্পেশালি সিলেট থেকে এটি পরিচালনার জন্য আজকে এটি নির্দিষ্ট করা হয়েছে। এবং এর মাধ্যমে বলা চলে যে বিদেশি যারা বায়ার রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের একটি আস্থার নতুন একটি জায়গা তৈরি হলো বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ থেকে যে স্বল্প সময়ে যে পণ্য পাঠাতে পারবে বিশ্বের বিভিন্ন দেশে, সেটি কিন্তু আলাদা একটি অপশন তৈরি হলো। তো ভিত্তি এবং ব্যবসায়িকভাবে এবং সামাজিকভাবে এবং বৈশ্বিকভাবে এটি কিন্তু নতুন একটি মাইল খুঁড়ে তৈরি হতে যাচ্ছে আজকের দিনটি। তো আমার কাছে এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিংয়ে গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অফডকেই খালাস হবে। অফডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 19 বছরে 6 দফায় 50 ধরনের পণ্য অফডকে পাঠানো হলো। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে ওগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। জামালপুরে বিএনপি নেতাকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে সদর উপজেলার নান্দিনা ইউনিয়নের মহেশপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন রানাগাছা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তারা বলেন, 17 বছর বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ। গত 15 এপ্রিল রানাগাছা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে 10 থেকে 15 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সোহেল রানার উপর হামলা চালায়। এতে তার একটি পা ভেঙে যায়। এ ঘটনায় আহত হন আরও 4 থেকে 5 জন। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। চুয়াডাঙ্গায় শিশু বলাৎকার মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 15 মে শিশুটিকে কোমল পানীয় পান করানোর লোভ দেখিয়ে মসজিদে নিয়ে বলাৎকার করেন ধর্মীয় শিক্ষক নাজবুল ইসলাম। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। একজনকে অভিযুক্ত করে আদালত চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেন আদালত। কক্সবাজার সমুদ্র উপকূলের অনেক বাসিন্দা পান না যথাযথ স্বাস্থ্যসেবা। তাই উপকূলের দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে নৌবাহিনী। উখিয়ার ইরানিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন 500-র বেশি মানুষ। চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে দারুণ খুশি সমুদ্র উপকূলের মানুষগুলো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 65 বছর বয়সী ডাব বিক্রেতা সলিমুল্লাহ সংসার চালাতে গিয়ে ঠিকমতো নিজের চিকিৎসাও করাতে পারেন না তিনি। একই সঙ্গে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে থাকেন দুশ্চিন্তায়। কিন্তু উখিয়ার ইনানিতে নৌ কন্টিজেন্টে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করছে শুনে প্রতিবন্ধী 11 বছরের ছেলেকে নিয়ে ছুটে এসেছেন চিকিৎসা ক্যাম্পে। নিজে চিকিৎসা নেয়ার পাশাপাশি ছেলেকেও দেখালেন বিশেষজ্ঞ চিকিৎসক। পেয়েছেন বিনামূল্যে ওষুধও। 6 মাস বয়সে বাচ্চাটা তো লেমনিয়া ছিল। ডাক্তারে বাচ্চাটারে 20টা লেমনিয়ার ইঞ্জেকশন দিয়েছিল। ফার্মেসি আমারে 8টা কি ঢুকাই দিছে, মেয়াদ 3 মাস আগর মেয়াদ যায় ইঞ্জেকশন ঢুকাই দিছে। 11 বছর 6 মাস ধরে আমার ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে যে ইঞ্জেকশনের কারণে। শুধু সলিমুল্লাহ নন, ইনানিতে নৌবাহিনীর চিকিৎসা ক্যাম্পে ছুটে এসেছেন শত শত নারী, পুরুষ ও শিশু, যারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে দারুণ খুশি। ভালো ডাক্তার ওষুধ দিয়ে ভালো লাগে। এখানে আসছি যে টাকা পয়সা খরচ হয় নাই। বানুজা, পতেঙ্গা ও সম্মুখ ঘাটি কক্সবাজারের ব্যবস্থাপনায় নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল রোববার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দুস্থ এবং অসহায় যারা এখানে উপকূল অঞ্চলগুলোতে বসবাস করছে তাদের যেন চিকিৎসা সহায়তাটা যতটুকু সম্ভব আমরা
নিয়মিত পরিসরে প্রদান করতে পারে। কক্সবাজারের উখিয়ার ইনানীতে দিনব্যাপী অসহায় ও দরিদ্র 500 মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে নৌবাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ নিয়ে গেছে ভারতের পুলিশ, ফেরতের দাবি স্বজনদের। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।